দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিগত সরকারের শাসন আমলে দেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি বগুড়াকে মডেল জেলায় রূপ দিয়েছে। সেই অনুসারে বাকি 63টি জেলাকে সাজানোর পরিকল্পনা করেছিল বিএনপি। কিন্তু শুধু বগুড়া নয়, গত 17 বছর গোটা বাংলাদেশই বঞ্চিত হয়েছিল। ক্ষমতায় গেলে আগামীতে দুর্নীতি বন্ধের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকার ভাবে বঞ্চিত ছিল। আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য 12 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আজও বেশ কিছু কর্মসূচি রয়েছে তারেক রহমানের। তার সফরের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। তিনি বগুড়া থেকে যুক্ত আছেন। কথা বলছি রুবায়েত। তারেক রহমান তো আজ বগুড়ায় রাত্রি যাপন করেছেন, তো তার কি কি কর্মসূচি রয়েছে আজকে জানাবেন। এছাড়া আরো কি কি খবর সংগ্রহ করতে পেরেছেন জানাবেন। আপনি দর্শকদের যে খবরটি দিচ্ছিলেন সেটি গত রাত 1টার সময় সেই জনসভাটি শেষ হয়েছে। তারপরে বগুড়ার একটি অভিজাত হোটেলে রাত্রিযাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনি জেনে থাকবেন, কাল দুপুর 12:30টার পর এই উত্তরাঞ্চল সফর শুরু করেছেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, রাজশাহীতে যার মাজার রয়েছেন, এই পীরের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এবং রাজশাহীর জনসভা থেকে কাল রাত গভীর রাত পর্যন্ত বলা যায় যে অন্তত 12টি পথসভা এবং বড় বড় জনসভা অন্তত 3টি, এই জনসভাগুলোতে তিনি বক্তব্য দিয়েছেন। দেশ গড়ার অঙ্গীকার করেছেন, বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার করেছেন। এবং তার বক্তব্যে 3টি বড় জনসভা, রাজশাহী, নওগাঁ এবং বগুড়ার যে জনসভা, বগুড়া থেকে তিনি নির্বাচনও করবেন, যেটি বার্তা দেবার চেষ্টা করছেন যে 12 তারিখের এই নির্বাচন দেশের গণতান্ত্রিক পন্থা এগিয়ে নেবার একটি নির্বাচন। এবং এই নির্বাচনের পরদিন 13 তারিখ থেকেই দেশের মানুষ সত্যিকার অর্থেই গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে ধানের শীষের প্রতীক নিয়ে এগিয়ে যাবে, এমন বার্তা তিনি পৌঁছানোর চেষ্টা করছেন, যেহেতু এগুলো নির্বাচনী জনসভা। আজ বেলা এখন বলা যায় 10টার কিছু পর 11:30টার দিকে তার যে নির্বাচনী এলাকা এবং তার পৈতৃক যে ভিটা, সেখানে যাওয়ার কথা রয়েছে। তবে এই বিষয়গুলি আসলে পরিবর্তনশীল। জুমার নামাজটি তিনি তার নিজের এই পিতৃভূমিতে আদায় করবেন, এমনটি আমি জানতে পেরেছি। এখন পর্যন্ত তারেক রহমান হোটেলেই অবস্থান করছেন। তবে দুপুরের পর তিনি উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম একটি জেলা রংপুর, তার উদ্দেশ্যে যাত্রা করবেন নামাজের পর। এবং আপনি জেনে থাকবেন যে এই 24-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে তিনি যাবেন, তার কবর জিয়ারত করবেন, যেটি রংপুরের পীরগঞ্জে। সেখানকার মানুষ অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর, তার কবর জিয়ারতের পর বড় যে মহাসমাবেশ রয়েছে সেটি রংপুরের ঈদগাহ মাঠে। এবং ঈদগাহ মাঠে লাখ লাখ মানুষের সমাবেশ। এর আগেও বিএনপি ক্ষমতাসীন থাকার সময় বেগম খালেদা জিয়া, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বা দলটির চেয়ারপারসন করেছেন, এবং তারেক রহমানও করেছেন। বলা যায় রাজশাহীতে 22 বছর পর, বগুড়ায় এসেছেন 19 বছর পর, রংপুরেও এরকম সময়ই অর্থাৎ 19-20 বছর পর তিনি আসছেন। এই অঞ্চলের যে 39টি আসন, তার অন্তত 13টিতে তিনি আসলে প্রচারণা চালাবার চেষ্টা করছেন। রংপুরের এই জনসভা থেকে তিনি দিক নির্দেশনা দেবেন এবং রংপুরের পরে তিনি আবারও বগুড়ায় রাত্রি যাপনের জন্য আজ রাতে আসবেন। এবং আগামীকাল তিনি ঢাকার উদ্দেশ্যে যাবার পথে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে তার পথসভা করবেন। এবং বড় একটি রাস্তা, প্রায় বলা যায় যে 250 কিলোমিটারের রাস্তায় পথসভা তো অনেকগুলো হবেই। তো এই নির্বাচনী পথসভা জনসভাগুলোতে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি কাজ করছেন।
20 বছর আগের বাংলাদেশকে তিনি যেমন দেখেছিলেন সেই বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র দুর্নীতিমুক্ত করবার জন্য এবারে চ্যালেঞ্জ নিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন ঘিরে এক ধরনের ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্র রোখার আহ্বান জানিয়েছেন তার দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি। দেখা যাক, দিনের বাকি সময়ে রংপুর থেকে আপনাদের বাড়তি তথ্য জানাবার চেষ্টা করব। নুসরাত। জি রুবায়েত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। সুনামগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। দলটির নেতাকর্মীরা জানান, সন্ধ্যায় নির্বাচনী প্রচারের গাড়িটি তারল ইউনিয়নের ধল বাজারে যায়। সেখানে প্রচারণা চলাকালে বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে 4টি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে লাঠি সোঁটা নিয়ে গাড়িতে হামলা চালান। তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন স্থানীয় বিএনপির নেতারা। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নূর আলম, কথা বলছি তার সাথে। নূর, জনসভায় বক্তারা কি বলছেন জানাবেন এবং সার্বিক প্রস্তুতি এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ঐক্যবদ্ধ বাংলাদেশ ব্যানারে বা স্লোগানে যে সারা দেশে যে নির্বাচনী প্রচারণা করছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের আজকের এই নির্বাচনী জনসভার আজকে তৃতীয় পর্ব, যেখানে ফেনী জেলার সরকারি যেই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেই উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু আজকে সকাল 10টায় এই জনসভা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আসলে ফেনী জেলার সব কয়েকটি জেলা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং এই অঞ্চলগুলিতে কিন্তু আজকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে কিন্তু নির্বাচনী জনসভা আয়োজন করা হয়েছে। এবং এরপরে অর্থাৎ আজকে এখানে এখন বক্তব্য রাখে যারা এই অঞ্চলের যারা কেন্দ্রীয় বা নেতৃত্বশীল পর্যায়ে যারা আছেন তারা বক্তব্য রাখছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডাকসু বিপি সাদেক কায়েম সহ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রধান এবং এখানকার যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছে জামাত এবং 11 দলীয় জোটের যে মনোনয়ন প্রাপ্ত যে প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবং তারা যে বিষয়টা আসলে এখানে তারা বলছেন যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনে যে সাম্য এবং ঐক্যের উপর ভিত্তি করে কিন্তু আসলে এখানে যারা জনগণ রয়েছে বা ভোটার রয়েছে তাদের কাছে আসলে ভোট চাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে ফেনীর যে পাইলট উচ্চ বিদ্যালয় যে মাঠ রয়েছে এই মাঠে যেহেতু এই ফেনীতে ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3 অর্থাৎ 3টি আসন, সেই 3টি আসনের যারা প্রার্থী এই মাঠে সকাল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানটা আসলে কিভাবে কাজ করবে, সেই দলীয় যে নির্দেশনা সহ যে তাদের যে ভোটারদের যে কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করবে এর তারা বক্তব্য রাখবেন এবং দেশবাসীর প্রতি বক্তব্য রাখবেন। এর পরই আমরা এখান থেকে যার জনসভা শেষ হওয়ার পর নোয়াখালীতে একটি জনসভা রয়েছে, নোয়াখালীর পরে সেখানে বক্তব্য রাখার পর লক্ষ্মীপুরে একটি জনসভার কথা রয়েছে। তারপরে সেখান থেকে কুমিল্লার যেই 14 গ্রাম লাকসাম এবং কুমিল্লা যে সদর সেখানেও কিন্তু আসলে জনসভার কথা রয়েছে, সেখানে বক্তব্য রাখবেন। এবং সকাল থেকে আমরা যে এই মাঠে অবস্থান করছি এবং খবর সংগ্রহ করছি, সকাল থেকে আমরা দেখেছি যে পুরো যে ফেনী সরকারি যে উচ্চ বিদ্যালয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনি জানেন যে এই মাসে অর্থাৎ 12 জানুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণার পরবর্তী যে ধাপ যেটা হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর দেখেছি আমরা জেলার বিভিন্ন জেলা যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনগুলোতে জামাতের যে কেন্দ্রীয় বা দায়িত্বশীল নেতারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জেলা সফর করছে এবং তাদের যে নির্বাচনী যে তারা আসলে সরকার গঠন যদি করতে পারে জনগণের প্রত্যক্ষ ভোটে তাহলে তারা পরিচালনা করবে সেই বিষয় কিন্তু আসলে পরিষ্কার সুস্পষ্ট তারা কিন্তু বার্তা দিয়ে যাচ্ছে। এবং
সকাল 10:30 পর্যন্ত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন। সেই সবাই যারা ভোটার রয়েছে বা তাদের কর্মী সমর্থক জামাতের আমির সরকারি এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশের যে স্লোগানে জামাতের প্রতিটি আসলে যে নির্বাচন জনসভা চলছে ফেনী জেলা তার মধ্যে একটি আজকে তার সর্বশেষ দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূর আলম। ঢাকায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন 3 নারী প্রার্থী। নিজ নিজ আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, বিএনপির সঞ্জিদা ইসলাম তুলি ও গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার লিমা। জনগণকে তারা কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে আগামী 12 ফেব্রুয়ারি। রাজধানীর রাজপথে এখন ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নির্বাচনী আসনগুলোতে বইছে উৎসবের আমেজ। তবে এবারের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন 3 নারী প্রার্থী। পেশাজীবী থেকে রাজপথের লড়াকু সৈনিক সবাই ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি জনমানুষের কাতারে ডাক্তার তাসনিম যারা কাজ করেন জনস্বাস্থ্য ও আধুনিক নাগরিক সেবা নিয়ে। তার প্রচারে গুরুত্ব পাচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কার। পুরাতন যে রাজনীতি, সহিংসতার রাজনীতি, অর্থ পেশিশক্তির রাজনীতি, মানুষ এটা রিজেক্ট করেছে। তো আমার মনে হয় যে রাজনীতিটা জনসেবার রাজনীতি, মানুষের সমস্যার কথা বলতে পারে, মানুষের যে চাওয়া পাওয়া সেইটা যারা ধারণ করতে পারবে তারাই রাজনীতিতে সফল হবেন। অন্যদিকে দীর্ঘ লড়াই আর ত্যাগের প্রতীক হয়ে মাঠে আছেন ধানের শীষের প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি। নিখোঁজ স্বজনদের অধিকার আদায়ের লড়াই থেকে সংসদীয় রাজনীতিতে আসা তুলি ভোটারদের কাছে টানছেন ত্যাগের আবেগ ও দলীয় সংহতি দিয়ে। সবসময় আমাদের প্রতিশ্রুতি একটা পরিচ্ছন্ন, সুন্দর এবং গ্রিন ঢাকা গঠন করার, নিরাপদ ঢাকা গঠন করার, ঢাকা 14। সেখানে প্রত্যেকটা নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা হবে উন্নয়নের পাশাপাশি। পিছিয়ে নেই রাজপথের লড়াকু নেত্রী তাসলিমা আক্তার লিমা। গণসংহতি আন্দোলনের এই প্রার্থী কথা বলছেন শ্রমজীবী মানুষের অধিকার, ন্যূনতম মজুরি আর বৈষম্যমুক্ত সমাজ নিয়ে। তার প্রতিশ্রুতি সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা মনে করি শ্রমজীবী মানুষের তাদের যাতে একটা মর্যাদাপূর্ণ জীবন হয়, মর্যাদাপূর্ণ মজুরি হয় এবং শ্রম অধ্যাদেশ যেটা হয়েছে সেটা যাতে আইনে বাস্তবায়ন হয়। বাংলাদেশের নারীরা যাতে নাগরিক মর্যাদা পায়। আমাদের একটা বড় চাওয়া নাগরিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ। সেটা একদিনে হবে না, আমরা মনে করি সকলে মিলে আমরা সেই শুরুটা করতে পারবো। এসব নারী প্রার্থীদের কাছে আশা প্রত্যাশার কথা জানান সাধারণ ভোটাররা। উনি যেহেতু নতুন দাঁড়াইছে, সবাই বিবেচনা কইরা যদি ওনাকে ভোটে পাশ করায় তো আশা করি আমাদের এলাকার যদি কোনো ভালো কিছু হয়, কারণ আমরা তো বিগত অনেক কিছুই দেখে আসছি, কারণ সবাই চেয়েছে কি যে নতুন কিছু দেখার জন্য। নারী যারা ইলেকশন করছেন বা রাজনীতি পথে আসছেন, এটাতে আমরা অনেক সাপোর্ট করি। রাজধানীতে নারী প্রার্থীরা জনগণকে কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে 12 ফেব্রুয়ারি। 3 জন প্রার্থীর লক্ষ্য ভিন্ন হলেও গন্তব্য একটি আধুনিক এবং নিরাপদ ঢাকা গড়া। ভোটাররা কি পেশাজীবী দক্ষতাকে বেছে নেবেন নাকি রাজনৈতিক সংগ্রামের উত্তরাধিকার বা আদর্শিক লড়াইকে প্রাধান্য দিবেন, তার উত্তর মিলবে ভোটের দিন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পর ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ বৃহস্পতিবার পারস্য উপসাগরে প্রবেশের পর তিনি এই হুঁশিয়ারি দেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়ালো 6টিতে। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। পাশাপাশি দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে 1000 অত্যাধুনিক ড্রোন। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে হামলার আশঙ্কায় শিগগিরই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়া হবে। খেলার খবর। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন দলকে খোলা ছাদের বাসে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাফুফে। হাতিরঝিল এমফি থিয়েটারেও তাদের দেয়া হয় সংবর্ধনা। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককে লিগ পর্যায়ের শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন, মনিকা চাকমারা। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন খেলোয়াড়রা। ঐতিহাসিক এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনার আয়োজন করে বাফুফে। বিমানবন্দর থেকে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে। সেখানে নারী ফুটসাল দলকে দেয়া হয় আনুষ্ঠানিক সংবর্ধনা। প্রত্যেকটা উইনিং এর পরেই দেখা যায় যে দেশের মানুষের ফুটবলের প্রতি, ফুটসালের প্রতি, খেলাধুলার প্রতি কতটা তাদের ভালো লাগা, ভালোবাসা আছে যখন কোনো জয় হয়। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে মোটিভেশনগুলো আসে, মেয়েরা উৎসাহিত হয়, মেয়েদের খেলার আগ্রহ আরও বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকেই এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। আগামীতে ফুটসালে আরো ভালো সম্ভাবনা দেখছেন বাফুফের সভাপতি। We are extremely proud of you. Bangladesh is proud of you, and the Bangladeshi fans are crazy about you. So thank you again for being a team. Thank you for being a champion. সাবিনাদের হাত ধরেই ফুটসালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আমাদের জন্য বিশ্বকাপ বয়ে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দর্শক, শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। এরপর বেলা 12টায় দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সাথে থাকার জন্য।